আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে কথা হচ্ছে। নির্বাচন কবে হবে এটা নিয়েও কথা হচ্ছে। একটা কথা কিন্তু অনুচ্চারিত থেকেই যাচ্ছে, সেটা হলো ধরা যাক নির্বাচন যখনই হোক, ডিসেম্বরে হোক বা ডিসেম্বরের পরেই হোক, এই বর্তমানে যে নির্বাচন কমিশন আছে তারা কি একটা নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য? যোগ্যতা বলতে কি বোঝায়? যোগ্যতা হলো বাংলাদেশে নির্বাচন কমিশনের যোগ্যতা বলতে আমরা বুঝি সেই নির্বাচন কমিশনের মেরুদণ্ড কতটা সোজা আছে, নির্বাচন কমিশন জানেন কিনা যে তার হাতে কি কি ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাগুলো তারা প্রয়োগ করার সাহস রাখেন কিনা। এটা হচ্ছে নির্বাচন কমিশনের যোগ্যতা, এটা আমি মনে করি। তাদের হাতে অনেক ক্ষমতা দেওয়া আছে। নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক পদ, মানে একবার নির্বাচন কমিশনার হওয়ার পর, সেই নির্বাচন কমিশনারই হোক বা প্রধান নির্বাচন কমিশনারই হোক, একবার হয়ে যাওয়ার পর, শপথ নেওয়ার পর ওনারা যদি নিজে থেকে পদত্যাগ না করেন তাদেরকে কিন্তু পদচ্যুত করার কোনো পদ্ধতি নাই। এটি হলো সাংবিধানিক পদ। ওনারা কি জানেন যে ওনাদের হাতে কতটুকু ক্ষমতা আছে, অথবা জানলেও তার কি প্রয়োগ করার সাহস রাখেন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নটা এই কারণে করলাম যে বৃহস্পতিবার এই নির্বাচন কমিশন সম্পর্কে প্রধান বিচারপতি সহ যে অ্যাপেলেট বিভাগ আছে তারা এই নির্বাচন কমিশন সম্পর্কে খুবই নেতিবাচক একটা মন্তব্য করেছেন। আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এই ইশরাক হোসেনকে নিয়ে, ইশরাক হোসেনের শপথ করানো নিয়ে যে গোলমালটা চলছে, সেই গোলমালের ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে দোষ দিয়েছেন। তারা বলেছেন যে নির্বাচন কমিশন তো নিজেই করতে পারে কাজটা, এটার জন্য তারা কেন আবার আইন মন্ত্রণালয়ের কাছ থেকে মতামত জানতে চাইবে? তাদের তো মতামত জানার কোনো দরকার নেই, কারণ সাংবিধানিকভাবে তাদেরকে সংবিধান ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের যে ক্ষমতা দিয়েছে সেটা প্রয়োগ করেই তারা তো শপথের বিষয়ে মতামত দিতে পারে। কেন তারা আইন মন্ত্রণালয়ের কাছে গেল? অর্থটা হলো এই যে নির্বাচন কমিশন জানেই না সে কি করতে পারে, অথবা জানলেও তা বলার মতো, উচ্চারণ করার মতো বা প্রয়োগ করার মতো মেরুদণ্ড তাদের নাই। তো সেরকম মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন আমাদের দেশে থাকে তাহলে কিভাবে হবে? দেখুন, আমি এই ইশরাক হোসেনের ঘটনাটা আমাদের দেশে রাজনৈতিক কালচার যেটা, তার অনেক কিছুকে স্পষ্ট করে দিয়েছে। এই যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কতটুকু নিরপেক্ষ সেটাও কিন্তু আমাদের সামনে একদম পরিষ্কার করে দিয়েছে। ভাবো, আমি ইশরাক হোসেনের ঘটনাটা আরেকবার আপনাদেরকে মনে করে দিতে চাই। আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন যে ইশরাক হোসেনের ঘটনাটা আসলে কি হয়েছিল। আমি একটু শুরু থেকে সংক্ষেপে বলি। 2020 সালে ইশরাক হোসেনের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নির্বাচনটা হয় 2020 সালের 1 ফেব্রুয়ারি হয়। সেই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইশরাক হোসেন ছিল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী। ইশরাক হোসেনের পক্ষ থেকে সেই নির্বাচনকে তারা অস্বীকার করে বলে যে ভোট জালিয়াতি করা হয়েছে এবং সেখানে নির্বাচন নিরপেক্ষভাবে হয়নি। এবং এটার পর উনি কিন্তু ওই দিনে এটার ব্যাপারে, ভোট কারচুপির ব্যাপারে অভিযোগ করেন এবং পরে আদালতে মামলা করেন। এটা হলো 2020 সালের ফেব্রুয়ারিতে। কিন্তু ওই সময়কে নির্বাচন কমিশন তাপসকে বিজয়ী ঘোষণা করে এবং 27 ফেব্রুয়ারি তাপসের শপথ গ্রহণ হয়ে যায় 2020 সালের। ডেটগুলো একটু খেয়াল রাখবেন। তারপর ও বছরেরই মাঝখানে একটু গ্যাপ হয়, এই করোনার কারণে, কোভিডের কারণে গ্যাপ হয়ে 16 মে শেখ ফজলে নূর তাপস সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু দায়িত্ব গ্রহণ করার পর প্রায় তার 17-18 দিন পরে প্রথম সভাটা অনুষ্ঠান হয় সিটি কর্পোরেশনের কমিশনারদের নিয়ে। সেই সভাটা হয় 2 জুন। নিয়মটা হলো যেদিন প্রথম সভা অনুষ্ঠান হবে সেই দিন থেকে সিটি কর্পোরেশনের মেয়াদ গণনা করা হবে। তো 2020 সালের 2 মে যদি প্রথম সভাটা হয় তাহলে 2025 সালের 1 মে পর্যন্ত এই সিটি কর্পোরেশনের মেয়াদ আছে, মাথায় রাখুন। তো সেক্ষেত্রে ওই যে মামলাটা করেছিলেন ইশরাক হোসেন, সেই মামলায় ইশরাক হোসেনের পক্ষে এই পট পরিবর্তনের পর, মানে হাসিনা বিদায় হওয়ার পর, শেখ হাসিনা বিদায় হওয়ার পর, নতুন সরকার আসার পর ওই মামলাটা একদিন থেমেছিল। থেমে থাকার পর গত 27 মার্চ, মানে 2025 সালের 27 মার্চ ওই মামলার রায় ঘোষণা করা হয় এবং সে রায় যায় ইশরাকের পক্ষে। বলা হয় যে ওই নির্বাচনে তাপস নয়, ইশরাক হোসেন বিজয়ী হয়েছেন। ইশরাক হোসেন বিজয়ী ঘোষণা করা হলো কবে? 5 বছর মেয়াদ পূর্তির মাত্র 3 মাস আগে অথবা 2 মাস আগে, 2025 সালের 1 জুন, মানে আগামীকালকে। আজকে 31 মে। আগামীকালকে
এই সিটি কর্পোরেশনের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো 27শে মার্চ প্রায় 2 মাস 3 দিন আগে রায় দেওয়া হলো যে এই নির্বাচনে আসলে ইশরাক জয়ী হয়েছে, এবং এই জয়ের কথা ঘোষণা করে আদালত থেকে নির্বাচন কমিশনকে বলা হলো যে আপনারা 10 দিনের মধ্যে এটা গ্যাজেট প্রকাশ করে পারেন। নির্বাচন কমিশন কিন্তু চাইলে পরের দিনই গ্যাজেট প্রকাশ করতে পারতো, তাও তাকে 10 দিন সময় দিয়েছে। আমাদের এই নির্বাচন কমিশন কি করেছে, এটার জন্য পুরো তারা 1 মাস সময় নিয়েছে গ্যাজেট প্রকাশ করতে। 27শে মার্চ রায় হলো, 27শে এপ্রিল তারা গ্যাজেট প্রকাশ করলো। কেন 1 মাস আপনি গ্যাজেট প্রকাশ করতে সময় নিলেন? পরের দিনই তো করা যায়, এটা তো কোনো কঠিন কাজ না। তারা একটা বসেছিল, আদালতের রায় পাওয়ার পরেও তারা, এবং আদালত 10 দিন সময় দিয়েছিল, তারা সেটাকে উপেক্ষা করেছে, আদালতের রায়কে তারা উপেক্ষা করেছে করে তারা 1 মাস পরে 27শে এপ্রিল তারা গ্যাজেট প্রকাশ করেছে। তো যেদিন গ্যাজেট প্রকাশ হলো তারপরে দিন শপথ হতে পারতো, তাও তারা করেন। তারা শপথ পড়ানো যায় কি যায় না এই মর্মে আইনগত ব্যাখ্যা চেয়ে আইন মন্ত্রণালয়কে লিখেছে, এবং তারপরের থেকেই কিন্তু বেসিক্যালি আন্দোলন চলছে। ঢাকাবাসী যারা আছে দক্ষিণের, তারা আন্দোলন করছে যে ইশরাক তাদের নির্বাচিত মেয়র, তাকে কেন শপথ পাওয়ানো হচ্ছে না, তাকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে না। এটা তারপরে যখন এই টানাপোড়েন চলছে, এর মধ্যে এলজিআরডি মন্ত্রী যিনি আছেন, এলজিআরডি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও একটা গো ধরেছেন যে তাকে শপথ করতে দেবেন না, নানা রকম কায়দা কানুন উনি করতেছেন যে কিভাবে না দেওয়া যায়। এবং উনি তো আবার ওই সিটি কর্পোরেশন ভবনে যে অফিসও করেন, যে ওনার ওখানে দাপট একটু কমে যাবে, এটা হয়তো ভেবেছেন কিনা জানি না। সাধারণ মানুষ আন্দোলন করেছে, এবং সে আন্দোলনের পর যখন চলছে তখন আবার আরেক লোক, এ হলো আরেক ক্যারেক্টার, মিস্টার মামুনুর রশিদ। কে মামুনুর রশিদ কেউ জানে না, তাকে কোত্থেকে ফিট করা হয়েছে তাও জানে না। সে নাকি ঢাকা দক্ষিণের একজন অধিবাসী। সে যে হাইকোর্টে একটা রিট করে দিয়েছে 14ই মে, মানে 27শে এপ্রিল গ্যাজেট ঘোষণা প্রকাশ করা হয়েছে, তারও 2 সপ্তাহ পরে এই মামুন সাহেব যে একটা রিট করেছে যে না, ওনাকে শপথ করতে দেওয়া যায় না। হাইকোর্ট সেই রিট বাতিল করে দিয়েছে, বলেছে না, তাকে শপথ পড়াতে হবে। আর আপিল করেছে তারা, আবার আপিল করার পর গত বৃহস্পতিবার পরশুদিন পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগের প্রধান বিচারপতির সমন্বয়ে তারা সেটাও বাতিল করে দিয়েছে যে না, তাকে শপথ পড়াতে হবে। ভাবুন, 27শে মার্চ আদালতের রায়, চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত হলো কবে? গত বৃহস্পতিবার, মানে 29 তারিখ, 29শে মে যখন রায়টা হলো, তখন তারা বললো না, তাকে শপথ তো আগেই পড়াতে পারতো, সময় আছে কয়দিন? 2 দিন। তারপরে এখন পর্যন্ত হয়নি। আমি যখন পর্যন্ত করছি তখন পর্যন্ত আমি শপথের কথা জানতে পারিনি। যদি শপথ হয় তাহলে উনি কয়দিনের জন্য মেয়র হবেন? 1 দিনের জন্য। কেন এই কাজটা করা হচ্ছে? এই ধরনের একই ধরনের ঘটনা তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হয়েছে, সেখানে তো ডাক্তার শাহাদাতকে আপনার শপথ পড়িয়েছেন, তাহলে ইশরাকের ক্ষেত্রে বাধাটা কোথায়? এবং তারও যে বড় কথা, আমি অন্য 2 বাদ দিলাম, 2টো জিনিস সেখানে প্রমাণ হয়েছে। একটা জিনিস হলো এই সরকার আর নিরপেক্ষ নয়, কারণ ইশরাকের সঙ্গে বিএনপির একজন নেতার সঙ্গে এই সরকার যে আচরণ করেছে, সরকারের আইন মন্ত্রণালয়, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় যে আচরণটা করেছে, এই আচরণটা পক্ষপাত দুষ্ট প্রমাণ করেছে। তারা নিরপেক্ষ নয়, তারা বিএনপির বিরুদ্ধে আছে। তারা আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছে এবং বিএনপিকে তারা নানাভাবে তাইরে নাইরে করে, যাতে নাকি তারা কিছু না পায়, ক্ষমতায় যেতে না পারে, এই ধরনের নানা ধরনের নাটক তারা করতেছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। কিন্তু যেটা আমি শুরুতে বলেছিলাম, সেটা হলো নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার যে দক্ষতা, ক্ষমতা এবং মনোবল, তার কোনোটাই কিন্তু এই নির্বাচন কমিশন দেখাতে পারেনি। তারা সরকারের দিকে তাকিয়েছিল। তো যদি একটা নির্বাচন কমিশন একটা সরকারের দিকে তাকিয়ে থাকে যে আমি কি সিদ্ধান্ত নিতে পারবো কি পারবো না, এবং সেই সরকার যদি পক্ষপাত দুষ্ট হয়, তাহলে নির্বাচন কমিশনের আচরণটা কি হবে? পক্ষপাত দুষ্টই হবে। এবং ইশরাকের এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে এই নির্বাচন কমিশন কোনোভাবেই একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যোগ্য নয়। যখন নির্বাচনটা আসবে, তখন যারা ক্ষমতায় থাকবে, এই নির্বাচন কমিশন প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই সরকারের দিকে তাকিয়ে থাকবে। যদিও আইন, সংবিধান তাকে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের দক্ষতা এবং সাহস এবং মেরুদণ্ডদের নাই। কেন নাই? না থাকারও কারণ কিন্তু খুব সহজটা হলো এই কারণে, বাংলাদেশে যে জিনিসটা হয়, প্রতিবার নির্বাচন কমিশন গঠন করার সময় এমন এমন লোককে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয় যারা নাকি স্বভাবগতভাবে নতজানু। এরা সবাই বিভিন্ন সময় সরকারি চাকরি করত, কেউ আমলা ছিল, কেউ সামরিক আমলা ছিল, কেউ বেসামরিক আমলা ছিল, এবং এরা ইয়েস স্যার, জি হুজুর, এইগুলো বলতে বলতে অভ্যস্ত।
যে লোক সারা জীবন ইয়েসার জি হুজুর বলে এসেছে, সে শেষ বয়সে এসে হঠাৎ করে তার মেরুদণ্ড গজিয়ে যাবে এবং মন্ত্রীর কথার উপর বলবে না আপনার এই কথাটা আইনানুগ হলো না, এটুকু বলার তাদের মেরুদণ্ড থাকার কথা না। এবং তারা বেছে বেছে ওই লোকগুলোকে আনে। তো যদি নির্বাচন কমিশন গঠন করার সময় এরকম অথর্ব লোকদের দিয়ে গঠন করা হয়, তাহলে ইশরাকের যে পরিণতি হয়েছে, আগামী নির্বাচনে যদি কেউ জয়ীও হয় তার জন্য একই পরিণতি হবে। আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো দেখুন, নির্বাচনে কিন্তু ইশরাক জয়ী হয়েছিল, সেটা আদালত বলে দিল। ইশরাক জয়ী হলে ইশরাক কয় বছরের জন্য জয় হতো? এদেশের ঢাকা শহর, ঢাকার দক্ষিণের লোকজন তাকে কতদিনের জন্য ভোট দিয়েছিল? 5 বছর তারা মেয়র হিসেবে ইশরাককে চেয়েছিল, কিন্তু জোর করে তার কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়ে তাপসকে দেওয়া হয়েছিল। তাপস মেয়রগিরি করেছে। যখন তাপস পালিয়ে গেল, তারপর যখন চলে গেল, তাহলে ইশরাকের তো আপনি দায়িত্ব দেন। ইশরাকের ম্যান্ডেট তো 5 বছরের জন্য, তাকে আপনি একদিনের জন্য দিবেন কিভাবে? যারা ইশরাককে ভোট দিয়েছিল তারা যদি বলে আমরা তো ইশরাককে ভোট দিয়েছি 5 বছরের জন্য, এবং আদালত বলেছে যে ইশরাক জিতেছে, তাহলে ইশরাককে আপনি 5 বছর থাকতে দেবেন না কেন? এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসবে। আমরা একটা কথা বলি যে জুলাই আন্দোলনের পর আমরা সবকিছু চেঞ্জ করতে চাই, যত যত খারাপ নিয়মগুলো আছে খারাপ নিয়মগুলো চেঞ্জ করতে চাই। তো খারাপ নিয়মগুলো চেঞ্জ করতে যারা চায়, তারা যদি খারাপ নিয়মগুলি প্রয়োগ করে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে, সেটাকে আপনি কি বলবেন?